আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আসলে কী নিয়ে ভিডিও দেব দর্শক, আমি মনে করি আমার চাইতে ভালো আপনারাই বেশি জানতেন, কারণ আজকে এই বিষয়টা নিয়েই ভিডিও হওয়ার দরকার ছিল। যারা গতকালকে তিশা বাপ্পির ভিডিও দেখেছেন, আমি মনে করি তারা বুঝেই গেছেন যে আজকে ভাই এটা নিয়ে তো কথা হচ্ছেই, এখানে কোনো আর সন্দেহ নেই। বিষয়টা কি, যারা গতকালকে তিশার ভিডিও দেখছেন তারা তো অলরেডি দেখে ফেলেছেন, দুর্দান্ত কিছু জিনিস তিশা দেখিয়েছে। আসলে কি, মানে আমি মনে করি তিশা বাপ্পির সম্পর্কটা এখন এত ভয়ানক সম্পর্ক হয়েছে, সাপে নেমলের সম্পর্ককে এটা হার মানিয়ে দিবে, সাপ বেজি সম্পর্ককে হার মানিয়ে দিবে, এরকম একটা সম্পর্ক হয়েছে। মানে তিশা এখন সুযোগ খুঁজে বাপ্পির দোষগুলো কীভাবে দর্শকের সামনে তুলে ধরবে। আর গতকালকে তিশা বাপ্পির যে সমস্ত দোষ আসলে সবার সামনে তুলে ধরলো, অকল্পনীয়। কারণ এই দোষগুলো নিয়ে গত কয়েক মাস রোস্টাররা রোস্ট করে আসছিল, বিশেষ করে আমি পার্সোনালি আমি আমার কথাই বলবো, সিঙ্গেল হ্যান্ডেড আমি একা কিন্তু বাপ্পিকে নিয়ে কিছু কথা বলে আসছিলাম, যেটা আপনার অন্য কোনো চ্যানেল কোনো জায়গা থেকে জানতে পারেন নাই। সেটা কি, বাপ্পি মসজিদে যায় না। আপনাদের মনে আছে সর্বশেষ কয়েকটা ভিডিওকে আমি একটা কথা বলেছিলাম, প্রেডিকশান করে, আমি ধারণা করে বলেছিলাম, কনফার্ম হয়ে বলিনি, যে বাপ্পি আসলে দর্শক নামাজ পড়তে যায় নাকি নামাজ পড়তে যাওয়ার ভিডিও করে শুধু, আমি সন্দিহান। আমার কাছে মনে হচ্ছে বাপ্পি যেদিন ফজরের নামাজ পড়ার জন্য একটা ভিডিও শ্যুট করেছিল তানকে নিয়ে, সেটা ফজরের নামাজের সময় ছিল না, সেটা মনে হয় রাত 12টা-1টার সময় ছিল। তারা বাপ ছেলে এমনি নামাজ পড়তে যাওয়ার একটা ভিডিও শ্যুট করেছে আপনাদেরকে দেখানোর জন্য, তারা কতটা ভদ্রলোক, কতটা মুমিন, কত বড় মুমিন বোঝানোর জন্য। বাট তারা ফ্রড করেছিল, আমি বলেছিলাম এই কথাটা। তো সেদিন আমি বলেছিলাম ধারণা করে, বাট সে আমার ধারণা করার কথাটা প্রমাণ দিয়েছে আজকে তিশা। তিশা নিজে এসেছে আমার পক্ষে কথা বলার জন্য। আমার কাছে মনে হচ্ছে তিশাকে আমার দলে নিয়ে নেওয়া উচিত। কি বলেন দর্শক? তিশাকে আমার তিশা যদি আমার দলে চলে আসে, আমার দলটা ভারী হয়ে যায়। তাকে বলবো বিভিন্ন ইনফরমেশন আমাকে দেওয়ার জন্য। এরকম ইনফরমেশন যদি দেয়, আমার কিন্তু রোস্টিংগুলো করতে খুব ইজি হয়ে যায়, আর দুর্দান্ত ইনফরমেশন পাওয়া যায়। তা আজকে এরকমই কিছু ইনফরমেশন দিব। বাপ্পির মুখোশ তিশা একদম টেনে উপড়ে ছিঁড়ে ফেলেছে, এবং ছিঁড়ে ফেলে ভিতরের কোন রূপটা বের করে এনেছে সেটাই আজকে দেখাবো। বাপ্পির নামাজ পড়া নিয়ে ভণ্ডামি তিশা ফাঁস করেছে, বাপ্পির মাকে নিয়ে, নাজ মাল্লিকে নিয়ে বাপ্পি যে সমস্ত নাটক করেছে সেটা ফাঁস করেছে, বাপ্পি নাজ মাল্লিকে নিয়ে যে সমস্ত মায়া কান্না করেছে সেই সমস্ত নাটকের ফাঁস তিশা গতকালকে করেছে। মানে তিশা গতকালকে করেনি কি বলুন, সব কিছু ফাঁস করেছে বাপ্পির আসল মুখোশ গতকালকে তিশার ভিডিও যারা দেখেছেন তারা বুঝে গেছেন কোন কোন জায়গায় ফাঁস করেছে। কারণ আসলে দর্শক এখানে আবার একটা ঘটনা আছে, সাধারণ মানুষ আপনারা যেন ভিডিও দেখেন মজা পাওয়ার উদ্দেশ্যে, তারা এই জিনিসটা বুঝতে পারবে না যতক্ষণ আমি ধরিয়ে দিব। বাট যারা খুব সূক্ষ্মভাবে ভিডিও দেখেন সেই সমস্ত দর্শকরা আমাকে ইতিমধ্যে কমেন্ট করেছেন যে ভাইয়া গতকালকে তুই তিশা এই করেছে। সো আমি বুঝতে পেরেছিলাম যে সে আপুরা কিন্তু খুব ভালোভাবে গভীরভাবে ভিডিওগুলো দেখেছেন। তো আজকে সেগুলো আমি তুলে ধরবো, এবং আমার কোন কোন কথা তিশা প্রুফ দিয়েছে তিশা নিজে, সেগুলো তুলে ধরবো। সো দর্শক আজকে ভিডিওটা অতি রঞ্জিত হতে যাচ্ছে, অনেক বেশি মনোরঞ্জিত হবেন ভিডিওটা দেখলে, খুব ভালো লাগবে। সো অনুরোধ থাকবে পুরো ভিডিওটা দেখার জন্য। সো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন, আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দিই। ভিডিও শুরুতেই চলুন একে একে আগে আমি আমার কথা, তারপর তিশার কথা বলি। আপনাদের মনে আছে হয়তো, যখন নাজমানটি মারা গিয়েছিল তখন বাপ্পি কিছু নাটক শুরু করেছিল। সেই নাটকগুলোর মধ্যে প্রথম যে নাটক ছিল বাপ্পির সাধু বাবা সাজা। সর্বপ্রথম বাপ্পি তার ভেলটাকেই বদলে ফেলেছিল, তার রূপটাকেই, তার লেবাসটাকেই পরিবর্তন করে ফেলেছিল। একদম চিল্লা মুরগির মতো করে থাকতো সবসময় বাপ্পি। একটা মুরগিকে ড্রেসিং করার পরে দেখবেন, একটা সুন্দর মুরগিকে যখন আপনি খাওয়ার জন্য ড্রেসিং করবেন, তাও তো চামড়া থাকে, যখন একদম ছিলে ফেলবেন চামড়া সহ ড্রেসিং না করে, একদম চামড়া খুলে ফেলবেন, তখন দেখবেন একটা মুরগিকে যেরকম লাগে, ছিলা মুরগি যেটাকে আমরা বলি, হ্যাঁ, অনেকে আমরা যারা মুরগি কিনেছি বাজারে গিয়ে আমরা কি বলি যে ভাই একটা মুরগি দেন, তখন দোকানদার জিজ্ঞাসা করে ভাই ড্রেসিং করে দিব নাকি ছিলে দিব। তো যারা ড্রেসিং করে নিতে চায় তাদেরটা ড্রেসিং করে দেওয়া হয়, যারা ছিলে দিতে চায় তাদেরটাকে একদম ছিলে দেওয়া হয়। ছিলা মুরগির দেখবেন স্কিনটা দেখতে কিন্তু একদম ডিরেক্টলি মাংস বের হয়ে যায়, গোস্ত বের হয়ে যায়, চকচক চকচক করে শাইন দেয়। তো বাপ্পির দাড়ি যখন কাটে বাপ্পির মুখটাকে একদম ছিলা মুরগির মতো লাগে, একদম ডিরেক্ট ছিলা মুরগি, একদম শাইন দেয়।
এমনভাবেই বাপ্পি দাড়ি কাটে যেন বাপ্পির দাড়ির গোড়ার মধ্যেও যেন কোনো দাড়ির গটা না থাকে, এরকমভাবে দাড়ি ছিল আর কি। পুরো ছিলা মুরগির মতো সাজে বাপ্পি, মানে ভয়ানক বিশ্রী কুৎসিত লাগে আমার কাছে। তো যাই হোক, সেই ছিলা মুরগিটা পরবর্তীতে কি করলো, বাপ্পির ছিলা মুরগি সে পরবর্তীতে দাড়ি রাখলো। তার ওই ছিলা মুরগির মার্কা শরীরের মধ্যে এখন দাড়ি গজালো। মুরগির যেমন পশম গজায়, পাখনা গজায়, ওরও ওইরকম মানে পশম পাখা গজানো শুরু করলো। এবং একদম ব্রয়লার মুরগির মতো সাদা সাদা দাড়ি, ঠিক আছে? ব্রয়লার মুরগির তো হয় সাদা পশম, ওর পুরো সাদা সাদা দাড়ি ছিল, একদম ব্রয়লার পোলট্রি মুরগির মতো থাকে, তো পোলট্রি মুরগির মতোই। তো পোলট্রি মুরগির মতো কিছু দাড়ি হয়েছে মুখ ভর্তি। সেই পোলট্রি মুরগির দাড়ি নিয়ে বাপ্পি ভিডিও করতে বসেছে মায়ের শোক বলার জন্য। সে তার চেহারা দিয়ে বাপ্পি অনেক মানুষের মন গলাতে পেরেছিল, কারণ সে তার ওই পোলট্রি মুরগি মার্কার চেহারা নিয়ে সে বারবার দর্শকদেরকে এটা বুঝিয়েছে, দেখুন আমি আমার মায়ের শোকে এতটাই কষ্টে জর্জরিত, আমি আমার দাড়ি কাটারও সময় পাইনি, সারাক্ষণ মাকে নিয়ে কান্না করেছি। এই সমস্ত কিছু অভিনয় নাটক করার জন্য, আপনাদের কাছে ভালো সাজার জন্য বাপ্পি কিন্তু এরকম দাড়ি রেখেছিল। এখন দেখুন, এখন কিন্তু সেই পোলট্রি মুরগির দাড়িটা নেই। এখন পোলট্রি মুরগিকে কেটে ফেলার পরে যেরকম মুরগিকে ছিলে ফেলি আমরা কুক করার আগে, ওরকম ছিলে মুরগির মতো সেজেছে বাপ্পি। বাট প্রথমে কিন্তু একটা ভেল ধরেছিল, লেবাসধারী হয়েছিল বাপ্পি, ঠিক আছে? মুখোশ পরেছিল। তো সেই মুখোশটাকে টেনেছে, উপড়েছে, ছিঁড়ে ফেলেছে তিশা। বাপ্পি সে পুরো মুখোশ তিশা আজকে উন্মোচন করেছে। তো দেখুন বাপ্পি সময় নাটক করে কী করছিল, আপনাদেরকে বোঝাচ্ছিল যে সে তার মায়ের জন্য কত কিছু করে। তারপর মাকে দাফন কাফন শেষ করে এসে তারপর মায়ের রুম নিয়ে দেখবেন কয়েকদিন টানা নাটক করলো, মায়ের রুমে এই, মায়ের রুমে সেই, মায়ের রুমে সে পরিষ্কার করে রাখছে, মায়ের রুমে প্রতিদিন হাঁটা চলা করছে, মায়ের রান্নাঘরে রান্না করছে, তাই না? আপনারা তো সবাই দেখছেন বাপ্পি নাকি তার মায়ের রুম পরিষ্কার করে রাখে। বাপ্পি প্রায় সময় দেখায় মায়ের আলমারি খুলে টাকা বের করে, মায়ের ব্যাংক খুলে টাকা বের করে, মায়ের পার্স হাতাহাতি করে, মায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিলপত্র হাতাহাতি করে, মায়ের প্রাইভেট যত রকমের গোপন সিন্ধুক ছিল সবগুলোতে হাতড়াহাতড়ি করে বেড়াচ্ছে বাপ্পি। সব জায়গাতে বাপ্পির বিচরণ আছে। কিন্তু ভাই বাপ্পি আপনাদেরকে কি দেখালো, সে তার মায়ের রুম টুম সব কিছু কতটা গুছিয়ে রাখে, পরিচ্ছন্ন করে রাখে। কিন্তু কখনো কি বলেছে বাপ্পি আসলে তার মায়ের রুমে পাড়াটা পর্যন্ত দিতে চায় না? বাপ্পির প্রয়োজনই পড়ে না তার মায়ের রুমে যাওয়ার জন্য। তার মায়ের রুম এতটা অপরিষ্কার সেটা তিশা আজকে দেখিয়েছে। বাপ্পি শুধুমাত্র হালকা হালকা আপনাদেরকে দেখায়, নামে মাত্র পরিষ্কার করে দেখিয়েছে, দেখুন মায়ের রুম আমি পরিষ্কার করে রেখেছি। আসলে পুরো বাড়িটা যদি ট্যুর দিত দেখতেন যে বাপ্পি তার মায়ের রুম কতটা নোংরা করে রেখেছে। এতটাই নোংরা করে রেখেছে কল্পনা করতে পারবেন না। সেখানে বিড়াল ছানা হয়ে গেছে। একটা মা বিড়াল বাচ্চা পেলে বিড়াল ছানার জন্ম দিয়েছে, এবং সেখানে বিড়ালরা বাথরুম পায়খানা করে একদম ভরে ফেলেছে নাজমান্টির রুমে। একটা মানুষ মারা গিয়েছে, এখন একটা বছর হতে পারলো না, এখন সেখানে বিড়াল ছানার ঘর হয়ে গেছে। আসলে দর্শক কিছু কথা বলতে চাই না, যে মানুষ মারা গিয়েছে আমি তাকে নিয়ে কখনোই কোনো খারাপ কথা বলবো না, বাট একটা কথা বলতে চাই, খুব করে বলতে চাই। কোন এক সময় আমি বলেছিলাম যে দর্শক দেখুন, বাপ্পি তার দাদিকে যেই ঘরে রেখেছে সেই ঘরে তো ছাগল থাকে, আপনারা জানতেন। ছাগলের সাথে বাপ্পির দাদি থাকতো শেষ বয়সে এসে। হয়তো নাজমান্টির এরকম কপাল হয়নি যে তাকে ছাগল নিয়ে গরু নিয়ে থাকা লাগবে, কিন্তু দেখুন মারা যাওয়ার পর তার ঘরগুলোকে কিন্তু বিড়ালের ছানা দখল করে নিয়েছে। একরকম ঘটনাটা এরকম হয়ে গেল না, যেমন কর্ম তেমন ফল। বাপ্পির দাদির সাথে ছাগল থাকতো একই ঘরে, এখন বাপ্পির মায়ের রুমে বিড়ালের বাচ্চা থাকে, বিড়াল ছানা থাকে। লিঙ্ক আপটা কিন্তু ভালোই হয়েছে দর্শক, যে যেমন করে সে তেমন একটা রিটার্ন পায় আমার কাছে মনে হয়। বাট আমি যদি এখানে কোনো খারাপ কথা বলবো না, বাট আসলে বাপ্পি যে কাজটা করলো তার মায়ের সাথে, এটা খুবই মানে বেদনাদায়ক। কারণ একটা মানুষ মারা গেছে, এখনও বছর পের হতে পারলো না, এখনই সেই ঘরগুলোতে বিড়াল বাচ্চা পেরে তাদের দখলে নিয়ে নিয়েছে। হ্যাঁ, বিড়াল বাচ্চা পেরেছে, এটা কোনো দোষের কিছু না, বিড়াল বাচ্চা পারতেই পারে, বিড়াল তো ভালো প্রাণী। কিন্তু কথা হচ্ছে একটা বিড়াল কোন জায়গায় বাচ্চা পারে জানেন? এটা আপনারা আবার জানেন না। যেটা পরিত্যক্ত জায়গা থাকতে, পরিত্যক্ত জায়গা মানে যেখানে একটা বিড়াল বাচ্চা পাড়ার আগে কয়েকবার যাবে আসবে দেখবে। এটা আমি খুব কাছ থেকে বিড়ালের বাচ্চা পাড়ার ঘটনা জানি, তো ওই জন্য আমি বলছি আপনাদেরকে। একটা বিড়াল ঠিক সেই জায়গাটাকে নিরাপদ মনে করে, সেই জায়গাটাতে বাচ্চা পাড়ার জন্য তার কাছে সবচেয়ে সেফ মনে করে, যেখানে সে দেখে মানুষের আনাগোনা সবচেয়ে কম। যে জায়গাটাতে সে দেখে, সে অনেক পর্যবেক্ষণ করে। একটা বিড়াল খুব বিচক্ষণ একটা প্রাণী দর্শক।
সে খুব সুন্দর তো পর্যবেক্ষণ করে যে জায়গাতে মানুষজন একটু বিচরণ কম করছে বা যেখানে মানুষজনের আসা যাওয়া কম, বিড়াল ছানা সেখানে বাচ্চা পারতে পছন্দ করে। আবার চারপাশে পরিবেশও দেখে, এখানে বৃষ্টি বাদল হবে কি না, ঠান্ডা পড়বে কি না, পানি আসবে কি না, এগুলো নিরাপত্তা দেখেই একটা মা বিড়াল বাচ্চা পারে। তো সেই বিড়ালটা নাজমা বেগমের বা নাজমা আন্টির রুমের মধ্যে বাচ্চা পাড়াটাকে সবচেয়ে নিরাপদ মনে করেছে। বলুন তো কেন? কারণ সেই বিড়ালের মা দেখেছে সে নাজমা আন্টির রুমে কোনো মানুষের আসা যাওয়া হয় না, সেই নাজমা আন্টির রুমে দীর্ঘদিন মানুষ ছাড়া আছে এবং সেখানে ভালো টেম্পারেচার আছে বাচ্চা পারার জন্য, এবং বাচ্চা পেরেছে। তাহলে বাপ্পি যে সমস্ত গান গেতো, আমি আমার মায়ের জন্য তমুক, আমি আমার মায়ের জন্য অমুক, আমি আমার মায়ের জন্য সমুক, অমুক তমুক সমুক অমুক তমুক, এই যে গল্পগুলো গানগুলো করতো, এগুলো সবই ভুয়া ছিল, মিথ্যা গল্প ছিল। তিশাকে দেখেছি গতকালকের ভিডিও দিয়েছে, তখন সে নাজমান্ডির ব্যালকনিতে গিয়েছিল, বাইরের উঠান দিয়ে নাজমান্ডির পিছন থেকে তার রুমের সাথে যে ব্যালকনি অ্যাটাচ করা থাকে, সে ব্যালকনিটা ভিডিও করে দেখাচ্ছিল এবং দেখাচ্ছিল প্রচণ্ড পরিমাণের আবর্জনায় ভরে গেছে, ধুলা জঞ্জাল ঝুল সব কিছুতে ভরে গেছে, যত রকম আবর্জনা আছে সব কিছু ব্যালকনিতে রাখা আছে এবং বিড়ালের বাচ্চা বেড়েছে, ঘর ময়লা, ছি 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 ছি। তখন তিশা নিজে বলছিল এই ঘরটা এরকম কেন, পরিষ্কার করা হয় না কেন খালা, মানে কাকে জানি বলছিল। তখন তানও বা দুধ চলছে, মা আম্মু দেখো ওই যে বিড়াল বাচ্চাও পেরেছে, মানে এতটা জঘন্য অবস্থা। তো প্রশ্ন এখানেই, বাপ্পি না আপনাদেরকে সবসময় বলে সে মায়ের জন্য এটা করেছে ওটা করেছে, মায়ের রুম পরিষ্কার রাখে, মায়ের রুম নিয়ে কত গল্প ছাড়লো, মা মা মা, সে মায়ের রুমে এখন বিড়াল ছানা পেরেছে, সে মায়ের রুমে এখন বিড়ালের বাচ্চার রুম হয়ে গেছে, সে মায়ের রুমে এখন বিড়াল পায়খানা করে। কই আপনার মায়ের রুম এখন? মায়ের রুম তো জীবনে পরিষ্কার করেনি নিজের হাত দিয়ে। বেঁচে থাকতে যে মাকে কোনোদিন দাম দিলেন না, মায়ের সাথে ভালো ব্যবহার করলেন না, মায়ের সাথে সময় কাটালেন না, মরার পর আপনি মাকে নিয়ে এত বুঝালেন, এত দেখালেন মাকে ভালোবাসেন, এত মিথ্যা কথা পান কই ভাই? দর্শক আমি একটা কথা বলে রাখি, আমি একটা কথা বলে রাখছি, মাথায় নেবেন দর্শক, বলতে হয় না, আমি জানি আমার একটা ভুল হতে পারে, গুনাহ হতে পারে, ওটা আমি বলছি কথা এবং এটা কনফার্ম করে বলছি। দুনিয়াতে জীবিত থাকতে দেখতে চান জীবদ্দশায় কে জাহান্নামী প্রাণী? যদি দেখতে চান বাপ্পির দিকে তাকাবেন, আর কারোর দিকে তাকাতে হবে না। জীবদ্দশা যদি দেখতে চান নিশ্চিত জাহান্নামী প্রাণী কোনটা, বাপ্পির চেহারার দিকে তাকাবেন। হ্যাঁ আমাদেরও শাস্তি হতে পারে, আমারও শাস্তি হতে পারে, আমিও জাহান্নামে যেতে পারি, বাট বাপ্পি এত যখনও কাজ করেছে, এই জন্য আমি কথা বলতে বাধ্য হচ্ছি। নিশ্চিত কোনো জাহান্নামী প্রাণী যদি দেখতে চান, আমি মানুষ বলছি না প্রাণী বলছি, তাহলে বুঝবেন বাপ্পির সাথে আমি কিসের তুলনা করছি, কতটা নিকৃষ্ট প্রাণী সে। পশুর সাথে তার তুলনা করা যাবে না, বাপ্পির চাইতে ভালো ভালো পশু আছে, বাপ্পি তার চাইতে নিকৃষ্ট। আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছে, কিন্তু বাপ্পি একটা পশুর চাইতে অধমের পরিচয় দিচ্ছে, ঠিক আছে? তো নিশ্চিত জাহান্নামী কোনো প্রাণী দেখতে চাইলে বাপ্পির দিকে তাকান, বাপ্পির দিকে তাকান। একটা মৃত মাকে নিয়েও যেভাবে ব্যবসা করলো, ভিউ ব্যবসা করলো, মিথ্যা নাটক সাজালো, অকল্পনীয় অকল্পনীয় অকল্পনীয়। আরও কথা আছে, আগে সেগুলো বলি তারপর বাকি কথা বলছি। তিশাকে দেখলাম পারল খেলার সাথে গল্প করছিল, ঠিক আছে, গল্প করছে। তো সেই গল্প করার মধ্যে তানজিলাকে নিয়ে কিছু কথা বলেছে আর কি, আমি বাপ্পিকে নিয়ে একটু পরে আসছি, আবার কিছু কথা আছে। তো তানজিলাকে নিয়ে কথা বলতে গিয়ে তিশা কিছু কথা বলেছে যে তিশার কিছু জিনিস ভালো লাগছে না, যে তানজিলা কীভাবে করে থাকছে, তার কষ্ট হচ্ছে, এতটুকু একটা শরীর, শুকনা মানুষ, আবার পেটটা এখন বড় হয়েছে, তার শরীর থেকে পেটের ওজনটা বেশি, শরীর ওজন ডাবল হয়ে গেছে, হাত পা কেমন যেন দেখা যাচ্ছে, শরীরটা কেমন হয়ে গেছে, মানে সুন্দর দেখা যাচ্ছে না। আসলে ভাই একটা মেয়ে মানুষ যখন প্রেগনেন্ট হয় তখন ওই মেয়ে মানুষের শারীরিক গঠন বা শারীরিক অবস্থাটা তানজিলা এখন যে অবস্থা আছে সেরকমই হয়, এটা অস্বাভাবিক কিছু না, এটা প্রত্যেকটা নারী এই ক্রাইসিস মোমেন্টের মধ্যে দিয়ে যায়। বরং আমি মনে করি একটা মেয়ে যখন গর্ভবতী হয় তখন সে তার নিজের ফিজিক্যাল স্ট্রাকচারের মধ্যে যে পরিবর্তনটা দেখতে পায়, সে নিজেই ওটা নিয়ে খুব বেশি বিচলিত থাকে। কারণ ধরুন একটা মেয়ে অনেক সুন্দরী, সে অনেক সুন্দর ছিল কোনো এক সময়, যখন প্রেগনেন্ট হয় তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তনের জন্য, অবেসিটি বেড়ে যাওয়ার জন্য কিছু স্ট্রাকচারালগত কিছু পরিবর্তন আসে, যেটা আসলে ওই মেয়েটা কিন্তু সহজে মেনে নিতে পারে না, একসেপ্ট করে নিতে পারে না। কারণ যে মেয়েটা 6-7 মাস আগেও তার রূপ নিয়ে এত বেশি অহংকার করতো বা তার রূপ নিয়ে মানুষের কাছে প্রশংসিত হতো, সে মেয়েটাই যখন দেখবে তার প্রেগনেন্সির জন্য তার শরীরটা এরকম করে কেমন যেন বিগড়ে যাচ্ছে, সে কিন্তু এমনি ডিপ্রেশনে চলে যায়।
হতাশায় চলে যায়। সেটা প্রত্যেকটা মেয়ের সাথেই হয় কিন্তু। তো তানজিলাও তো এর ব্যতিক্রম না, ঠিক আছে? তারও কিন্তু শারীরিক পরিবর্তন আসছে, সেটা প্রেগনেন্সির জার্নির জন্যই। তিশার কাছে এটা ভালো লাগছে না, কারণ তিশা তো আসলে তার মেয়েকে নায়িকা বানাতে চেয়েছিল, ঠিক আছে? যেহেতু নায়িকা বানাতে চেয়েছিল, তো সেই হিসেবে এখন তিশা যখন দেখছে তার মেয়ের তো এখন শরীর স্বাস্থ্যটা কেমন জানি হয়ে গেছে, কিন্তু ভাই এগুলো তো পার্মানেন্ট না, এগুলো সাময়িক, টেম্পোরারি। একটা মেয়ে যখন আবার ডেলিভার করে দেয় তার সন্তানকে, তারপর কিন্তু সে আবার তার আগের অবস্থানে ফিরে আসে। বাট কিছু কিছু মেয়ে আবার ফিরে আসতে পারেও না, এটাও স্বাভাবিক কথা। কারণ যারা আসলে তারা স্বাস্থ্য সচেতন, দেখবেন সেই সমস্ত মেয়েরা আবার ঠিক তার আগের জায়গাতে ফেরত চলে আসে। কিন্তু যারা একটু সচেতন কম, তারা কিন্তু ফেরত আসতে পারে না, তাদের শরীর স্বাস্থ্যটা ওইখানেই ঝুলে যায়। তো এই অবস্থায় তিশা আসলে বিচলিত হয়ে গেছে যে তানজিলা এই অবস্থাতেই প্রেগনেন্ট হয়ে তার শরীর স্বাস্থ্যের অবস্থা কী করলো, কেমন হয়ে গেছে, তার আসলে কোনোভাবেই ভালো লাগছে না। আসলে আমি বুঝতে পারলাম না তিশার আসলে কোন জিনিসটা ভালো লাগছে না, তানজিলার শারীরিক গঠনের যে পরিবর্তন এইগুলা, নাকি তানজিলা এখন তার শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে অতিরিক্ত ভালোবাসে আছে এইগুলা। তিশা আসলে কোনটা পছন্দ করছে না, এটাই আসলে কোশ্চেনের বিষয়। কারণ তানজিলার মধ্যে যে পরিবর্তন এসেছে শারীরিক, সেটা সবারই হয়, সেটা নিয়ে আসলে বিচলিত হওয়ার, সেটা নিয়ে খারাপ লাগার কিছু নেই, ঠিক আছে? একটা মেয়ে শুকনো হলে কি মা হতে পারবে না? অবশ্যই পারবে। মা হলে তো অবশ্যই পেট বড় হবে, এটা নিয়ে আসলে হাসি তামাশা এখানে কথাবার্তা বলার কিছু নেই। যেমন পারুল খেলা বলছিল কুলির মতো তিশা, হ্যাঁ এটাও আবার একটা সত্যি কথা, এটা আসলে আমি মনে করি তিশার বলা উচিত। কারণ তিশা একটা কথা বলেছে যে সবসময় দেখি পেটটাকে কেমন জায়গায় জায়গায় রাখে একটা হাত দিয়ে, এটা কেমন, তখন পারুল খেলা পাশ থেকে কমেন্ট করলো যে কুলির মতো। তো আসলে এই কথাটা আমি দোষে নিচ্ছি না, আমি বলবো এটা তিশা ঠিক কথা বলেছে, সব কথা ভুল বললেও এটার সাথে আমি অ্যাগ্রি করছি। কারণ আমি তানজিলাকে দেখেছি ভাই, মা তো আপনি একা হচ্ছে না, মা তো দুনিয়াতে কোটি কোটি মানুষ হয়েছে, দুনিয়াতে এত মানুষ হতো না। কিন্তু আপনি প্রেগনেন্সি জার্নিতে আপনার পেটটাকে যেভাবে করে ইচ্ছা করে দেখান বা প্রদর্শন করেন না, জাগিয়ে জাগিয়ে রাখেন, এটা আসলে দেখানোর কিছু নাই। প্রেগনেন্ট হলে গর্ভাবস্থায় প্রত্যেকটা নারীরই গর্ভ ফুলে ওঠে, আপনি যেভাবে করে পেটটাকে জাগিয়ে রেখে দেখানোর চেষ্টা করেন, এটা আসলে একটা আমি বলি আপনাকে, আপনি কোন জায়গাতে খারাপ কাজটা করছেন আসলে আমি বলতে চাই নাই, আমি বলে দেই। দর্শক, আমাদের বাংলাদেশে বলেন, যেহেতু সে বাংলাদেশে থেকে ভিডিও দিচ্ছে, এখন অনেক মানুষ ইনফার্টিলিটিতে ভুগছে, অনেক মানুষ, অনেক দম্পতি তাদের কিট টেস্টে এখনও 2টা দাগ দেখার জন্য বসে আছেন যে কবে মা ডাক শুনবেন, কবে মা হবেন। অথচ তাদের ইনফার্টিলিটি রোগের জন্য কিন্তু অনেকের অনেক ধরনের ডিজিজ থাকে, যার জন্য কিন্তু তারা এখন পর্যন্ত সন্তান জন্ম দিতে পারছেন না বা সন্তান গর্ভধারণ করতে পারছেন না, ঠিক আছে? দেখা যায় বিয়ের 5 বছর, 10 বছর, 20 বছর হয়ে যাচ্ছে, অনেকে মা হতে পারছেন না। তো যাদের মধ্যে সে আফসোস, একটা কষ্ট লাগাবোধ আছে, তারা যখন দেখবে তানজিলা তার পেটটাকে এরকম জাগিয়ে জাগিয়ে ভিডিও দিচ্ছে, প্রদর্শন করছে, অটোমেটিক ওই সমস্ত নারীর মধ্য থেকে একটা হাই চলে আসবে, আল্লাহ আমি কি অন্যায় করলাম, তুমি কেন আমাকে মা বানাচ্ছ না? এই যে একটা কষ্ট নিয়ে, একটা দুঃখ নিয়ে যখন তানজিলাকে দেখে সে একটা হাই তুলে আফসোস করবিস, আল্লাহ দেখো না কত সুখে আছে তারা, আমি কেন আল্লাহ একটা মা ডাক শুনতে পারছি না। এই যে যখন হাই তুলে ডাক দিবে, আপনার সন্তানের একটা খারাপ প্রভাব পড়বে। আল্লাহ তো আপনাকে এভাবে চলতে বলেনি। খারাপ প্রভাব মানে কি? আপনি ধরেন এখন এত লাফালাফি করছেন, যদি আল্লাহ না করুক কোনো কারণে কোনো সমস্যা হয়, আপনি কি ঠিক থাকতে পারবেন? পারবেন না। কারণ এত লম্বা একটা জার্নি, এত লম্বা জার্নি করে একটা সন্তানকে জন্ম দান করবেন, আপনার কত কষ্ট হচ্ছে আপনি নিজে ফিল করছেন। এই অবস্থা অবশ্যই আপনি চাইবেন না কোনো ঝামেলা হোক। তা আপনি যে কাজগুলো করছেন, আপনি আপনার নিজের রহমত, নিজের বরকত সব নষ্ট করে দিচ্ছেন। কারণ আপনি যেভাবে চলছেন এভাবে কিন্তু আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা বলেননি। আপনি কিন্তু আল্লাহর প্রত্যেকটা নিষেধ অমান্য করে কাজগুলো করছেন। আপনি গর্ভাবস্থায় যে পরিমাণ অশ্লীল ভিডিও ছাড়ছেন, নিজের পর্দা নষ্ট করে, এগুলোর খারাপ প্রভাব সন্তানের উপর পড়তে বাধ্য, অবশ্যই পড়তে বাধ্য। তো সতর্ক কিন্তু আমি আপনাকে অনেক দিন ধরেই করেছিলাম, বাট আপনি হননি। এখন আল্লাহ না করুক, আমি অবশ্যই সবসময় দোয়া করবো যেন খারাপ কিছু কোনোদিন না হয়। কারণ আমি চাইবো যেন আপনি এখনও সতর্ক হয়ে যান এবং সব কিছু সুন্দরভাবে হোক। কারণ একটা মা, সে জানে একটা সন্তানকে জন্ম দিতে কতটা কষ্ট হয়। হয়তো আপনার কাছে এখন সন্তান জন্মদানের থেকে বেশি প্রয়োজন মনে হচ্ছে ভিডিও করা, ছবি তোলা, মানুষকে দেখানো, কিন্তু ভাই এগুলো জীবন না, এগুলো জিনিস না, এগুলো প্রদর্শনের বিষয় না। একটু কিছু জিনিস লোকচক্ষুর আড়ালেও রাখতে হয়। অনেক মানুষকে দেখেছি যখন তারা প্রেগনেন্ট হয়, যত ইউটিউব থেকে ইনকাম হোক না কেন, তাদের ইনকাম বন্ধ করে, ইউটিউব চ্যানেল বন্ধ করে তারা বসে যায়, ঠিক একটা সন্তান জন্ম দেয়, তারপর আবার ব্যাক করে। এরকম অনেক ইউটিউবারকে দেখেছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের প্রতি অটোমেটিক রেসপেক্ট চলে আসে যে তারা কতটা পর্দার মধ্যে থাকতে পছন্দ করে। অথচ তানজিলের মতো মেয়েরা কী করে দেখবেন একবার খেয়াল করে। আমি তানজিলকে এখনও বলবো সময় আছে এখনও শুধরে যেত, পর্দার আড়ালে চলে যেতে। তানজিলে দেখবেন সে বোরখা পরে বাহিরে যায় যে সে পর্দা মেনটেন করবে। ভাই
আপনি বোরখা পরে বাইরে যাচ্ছেন, অথচ ইউটিউবে ভিডিও দিচ্ছেন পর্দা ছাড়া, বোরখা ছাড়া, অশ্লীল ভিডিও ছাড়ছেন, তাহলে আপনার সেই পর্দার মানে কি? বাইরে গেলে আপনাকে নাহলে 10-20 জন মানুষই বা দেখতো আপনাকে। বোরখা পরে হয়তো আপনি 10-20 জন মানুষের কাছ থেকে আপনি আপনাকে আড়ালে রেখে দিলেন, বাট আপনি যে ভিডিওতে পর্দা ছাড়া আসছেন, সেগুলো আপনি লক্ষ লক্ষ মানুষের সামনে বেপর্দাভাবে আসলেন। তার মানে আসলে পর্দাটা আপনার বাহিরের জগতে না, আপনার ভিডিওতে পর্দা করা উচিত সবচেয়ে বেশি, অথচ আপনি ভিডিওতে কখনো কোনো পর্দা করেননি। অ্যাটলিস্ট ভাই আর 1-1.5 মাস আছে হয়তো ডেলিভারির, পর্দা করতে শিখুন, সন্তানকে সুস্থভাবে জন্ম দিন, এটা দোয়া করি। একটু নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। এই সমস্ত আবেগ অনুভূতি আপনাকে ভালো কিছু দিবে না। আমি ভালোভাবে আপনাকে পরামর্শ দিলাম, আমি চাই না কোনো খারাপ কিছু হোক, কারণ একটা মা অনেক লম্বা সময় জার্নি করে একটা সুস্থ সন্তানের জন্য, এটা আমি আপনাকে একটা সাজেশন দিলাম। বাকি আপনার ইচ্ছা, আপনি কতটুকু এটাকে নিজের ভেতর ধারণ করবেন, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। যাই হোক, তিশা এভাবে করে কিন্তু কথা বলছিল। আসলে যে সমস্যাটা হয়েছে, আমি তানজিলের ভিডিওগুলো খেয়াল করলাম, আসলে একটা মানুষ ভ্লগ দেয় কেন দর্শক? ভ্লগ দেয় তার ডেইলি লাইফস্টাইল দেখানোর জন্য, বাট তানজিলের ভিডিওর একটা মোটিভ আমি বুঝতে পারলাম, আসলে সেও কিছু জিনিস শয়তানি করছে। আপনারা তানজিলের প্রত্যেকটা ভিডিওর টাইটেল যদি খেয়াল করেন, দেখবেন ইচ অ্যান্ড এভরি ওয়ান, মানে ইচ অ্যান্ড এভরি প্রত্যেকটা ভিডিওর টাইটেলে তানজিলা একটা জিনিসই বারবার প্রমোট করছে, যে তার শ্বশুরবাড়ি মনে হয় অনেক মহৎ কিছু হয়ে গেছে, মনে হচ্ছে যেন তার শ্বশুরবাড়ি এইমাত্র মানে মানে জান্নাতের থেকে মানে বের হয়ে এসেছে, বা এইমাত্র মনে হয় তারা মানে কিছু একটা মানে এমনভাবে তানজিলা প্রকাশ করে যেন অকল্পনীয় একটা শ্বশুরবাড়ি তার আর কি। ঠিক আছে, সবসময় এটা প্রকাশ করে এবং এটা টাইটেলে লেখে, সবসময় শ্বশুরবাড়ির প্রশংসা করে। আসলে এটা তো হতে পারে না। কেন ভাই এত এই ধরনের কথাবার্তা কেন লিখবে? এইটা তিশার কাছে হয়তো খারাপ লাগে, এই জন্য তিশা সমস্ত কথাবার্তা বলেছে। বলতেই পারে, হিংসা, জেলাসি, খারাপ লাগা সবার মধ্যে থাকতে পারে। তিশা হয়তো এই কারণেই বলেছে, সেটাকে নিয়ে আমি মাথা ব্যথা করছি না। বাট আমি তানজিলাকে বলছি, তানজিলা ভাই এত বেশি কেন বলছে? যেমন আজকে একটা টাইটেল দিয়েছে যে আমার মতো শ্বশুরবাড়ি মানুষের 7 কপালেও পাবে না, এরকম কি একটা লিখলো। প্রথমে তো বলবো এটা শিরকি কথা বলেছে, হিন্দুদের মতো। আমাদের জন্মজীবনে একবার হবে, 7 কপাল মানে? আপনি কি হিন্দু? আপনি যে এই কথা বলেন, আপনার একটা মুসলিম হয়ে যে কথা বললেন একটা হিন্দুদের মতো, আপনি তো আপনার প্রথমেই আপনার ধর্মকে অসম্মান করলেন। একটা শিরকি কথা বললেন, আল্লাহ সব গুনাহ মাফ করে, কিন্তু জীবনেও শিরক করার গুনাহ মাফ করবেন না। আপনি কথা বলে শিরক করেছেন, কারণ আপনি 7 কপাল বলেছেন। আমাদের কপাল একটা, আপনি 7 কপাল বলছেন, যেটা শিরকি কথা। এই সমস্ত গুণ আল্লাহ কোনোদিন মাফ করবে না। আপনি অতি রঞ্জিত হয়ে শ্বশুরবাড়িকে নিয়ে যে সমস্ত মন্তব্য করছেন, সেগুলোর ফল ভালো আমি দেখছি না ভাই। আপনার শুধরে যাওয়া উচিত অ্যাজ সুন অ্যাজ পসিবল। এগুলোর ভালো ফল কখনো বয়ে আনবে না। আপনি এখন অতিরিক্ত করছেন। আমি তানজিলাকে বলছি দর্শক, সে তার শ্বশুরবাড়ির যে সমস্ত কথাবার্তা বলে, এগুলো আসলে অতিরিক্ত মানে অতি রঞ্জিত কথাবার্তা। আসলে আসলে আমি খালি একটা কথাই বলবো, তানজিলা যে বলে না তার শ্বশুরবাড়ি এত ভালো, এত ভালো, এত ভালো, জাস্ট একটা কথা বলবো, একটা কথা, খালি ইউটিউবটা বন্ধ করে দিন। 1 মাসের মধ্যে আপনি আপনার শ্বশুরবাড়ির আসল রূপ জানতে পারবেন। বাস একটা নিয়ে কি যে করবে কল্পনা করতে পারবেন না। খালি 1 মাস ইউটিউবের ভিডিওটা বন্ধ করুন, শ্বশুরবাড়ির আসল রূপ প্রত্যেকটা মানুষের, বিশেষ করে আপনার জামাইয়ের অপদার্থ ছেলেটার রূপ দেখতে পারবেন। আপনার শ্বশুর বলেন, আপনার শাশুড়ি বলেন, আর আপনার ওই লম্পট জামাই বলেন, প্রত্যেকটা হচ্ছে ধান্দাল 2 নাম্বার 420। প্রত্যেকটা মানুষ শুধুমাত্র আপনার ইউটিউবের টাকার জন্য আপনার এরকম গোলামি করে। আপনার যদি ইউটিউব চ্যানেল না থাকতো, আপনাকে উঠতে বসতে ঝাড়ু দিয়ে খালি পা থেকে মাথা পর্যন্ত পিটাতো। আমার কথা বিশ্বাস করেন আর না করেন, যেদিন আপনি ইউটিউবটা বন্ধ করবেন, সেদিন আপনার এর লম্পট জামাই আপনার শ্বশুর শাশুড়ির আসল পরিচয় জানতে পারবেন। আমি আপনাদেরকে লিখিত দিলাম, আমি তানজিলাকে লিখিত দিব, যদি সে আমার কাছে গ্যারান্টি চাই, আমি গ্যারান্টি দিয়ে দিব। সবচেয়ে বড় বিষয়, আমি লম্পট সাকিবের কথা বলবো। তানজিলা যেদিন থেকে তার ইনকাম বন্ধ করে দেবে, সাকিব সেই দিন তাকে ঝাঁটা দিয়ে বাড়ি দিয়ে ঘর থেকে বের করে দেবে, নামিয়ে দেবে। আমি একদম লিখিত দিলাম। তানজিলা আসলে ভালোবাসা পাচ্ছে না। তানজিলা ভাবছে আমাকে ভালোবাসেন না, আপনি টাকা দিয়ে ভালোবাসা কিনছেন, আপনি টাকা ঢালছেন বিধে আপনাকে ভালোবাসছে। আপনি টাকা না দিলে আপনার লম্পট জামা আপনাকে জীবনে ভালোবাসতো না। আপনার জামা একটা লোভী, আপনি মানেন আর না মানেন, আপনার না মানে দিয়ে আমাদের কোনো কিছু যায় আসে না। বাট আমরা যেটা দেখার সেটা আমরা জানি, আমরা দেখি। সো আপনার আমাদেরকে বলার কিছু নেই। আপনি যেটাকে সুখ বলছেন, সেটা কোনোদিন সুখ না, সেটা টাকা দিয়ে কেনা সুখ। সুখ কোনটা জানেন? যেটা মানুষ কিছু না চাওয়া সত্ত্বে, কিছু না করার সত্ত্বে মানুষ পায়, সেটা সুখ। আপনি যেখানে শ্বশুরবাড়িতে সুখের কথা বলছেন, সেখানে আপনি ইনভেস্ট করছেন, সেখানে আপনি আপনার টাকা দিচ্ছেন, আপনার জমানো, আপনার সঞ্চয়ের টাকা, আপনার ইনকাম করার টাকা ঢালছেন। এই কারণে আপনি ওখান থেকে সুখ পাচ্ছেন। আপনি আপনার ইনকাম ছাড়া যদি সুখ পেতেন, তাহলে আমরা মেনে নিতাম যে হ্যাঁ আপনি অটোমেটিক সুখ পাচ্ছেন। বাট আপনি জীবনেও সেখানে ইনভেস্ট করা ছাড়া সুখ পেতেন না। বিশেষ করে আপনার এই লম্পট জামাটা তো পেতেনই না। আপনাকে সাকিব ভালোবাসে শুধুমাত্র আপনার টাকার জন্য।
যদি আপনার ইউটিউব চ্যানেল না থাকতো, সাকিব আপনাকে লাথি দিয়ে কবে বের করে দিত কল্পনা করতে পারবেন না। এটা হচ্ছে বাস্তব কথা। হয়তো আপনি এটা বিশ্বাস করবেন না, মানতে চাইবেন না, বাট এটাই বাস্তব কথা। আসি দর্শক এখন বাপ্পির দিকে, বাপ্পি এবং তিশার কথার দিকে, যেটা শুরুতে বলেছিলাম। তিশার সবচেয়ে মজার বিষয় গতকালকে শেয়ার করেছে, পারুল খালার সাথে কথা বলছিল। সে পারুল খালার সাথে কথা বলার সময় সে পারুল খালা বলছিল, তুমি খালি আমার বেটার সাথে রাগ করো কেন, চিল্লাও কেন, এরকম কথাবার্তা বলছিল, ঠিক আছে। তো এই কথাগুলো বলার সময় তিশা বলছিল, আমি কী করবো, আমার মনে হয় কেউ তাবিজ করেছে কি না, আমি দেখতেই পারি না তোমার বেটাকে, ছেলেকে দেখতেই পারি না। মানে তিশা বুঝাচ্ছে সে বাপ্পির সাথে সারাদিন ঝগড়া করে, বাপ্পিকে সহ্য করে না, মনে তিশা কি তাবিজ করেছে। তখন বলেছে, না আমাকে কে করবে, আমরা তো ভালো মানুষ। পারুল খালা বলছে, আমরা কেন করবো, মানে তিশা আর কি মজা করছে। বাট তিশা আসলে তোর উদ্দেশ্য ছিল অন্যটা। সে পারুল খালার মুখ থেকে অন্য কিছু বের করতে চাচ্ছিল এবং সেটা সে সাকসেস হয়েছে। কী কথা বের করতে চাচ্ছিল, তিশা বলেছে, আচ্ছা শুনো, আমি তোমার বেটার সাথে কেন রাগারাগি করি জানো, সারাদিন চিল্লাই কেন, কারণ আমার কথা মসজিদ থাকতে সে কেন ঘরে নামাজ পড়বে, আমি এই জন্য রাগ হই, এই জন্য তার সাথে চিল্লাই। তখন পারুল খালা বলে, হয়তো সময় পায় না, সময় পায় না বলে এখন যায় না। দেখুন টেকনিক, ধরুন তো চালাক কাকে বলে। কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, আমি এটাই বললাম যে আমি বলেছিলাম যে বাপ্পি রাত্রের বেলায় দর্শক একটা ভিডিও দিয়েছে, আমার কাছে কেন যেন মনে হচ্ছে এটা মিথ্যা একটা ভিডিও। বাপ্পি আর তান মনে হয় রাত 12টার দিকে শুধুমাত্র 5 সেকেন্ড ভিডিও করার জন্য গেট খুলে বের হয়ে দেখাচ্ছে যে আমরা নামাজ পড়তে যাই। আসলে সে নামাজ পড়তে যাচ্ছিল না, শুধুমাত্র আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছিল রিয়া করে, যে দেখুন আমরা নামাজ পড়তে যাচ্ছি, ফজরের নামাজ মসজিদে পড়ছে। আসলে একটা নাটক ছিল আর কিছুই না। ফজরের নামাজের সময় বাপ্পি ছিল ঘুমিয়ে, সে তো নামাজই পড়েনি ওই দিন। আমি বলেছিলাম আপনাদেরকে কিছুদিন আগের একটা ভিডিওতে যে আমি ধারণা করে বলছি, এবং সেই ধারণাটাই তিশা আসলে আমার এখন বিশ্বাসের রূপ দিয়ে দিয়েছে যে বাপ্পি আসলে সেদিন নাটক করেছিল, বাপ্পি আসলে মসজিদে নামাজ পড়তে যায় না। মনে আছে আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে আমি খুব ক্লোজ একটা সোর্স থেকে জানতে পেরেছিলাম বাপ্পি কোনো মসজিদে নামাজ পড়তে যায় না, সে নামাজই পড়ে না, সে ঘরেই থাকে। আমি কিন্তু ভালো জায়গা থেকে সোর্স পেয়েছিলাম। সেই দিন হয়তো আমি আপনাদেরকে কোনো কিছু ডিরেক্টলি প্রমাণ দিইনি, বাট আমি বলেছিলাম দর্শক আমি যেটা বলছি আমি প্রমাণ নিয়ে বলছি, বাট আমি আপনাদের সেই সোর্স বলবো না। সেই জিনিসটা দেখুন, তিশা কিন্তু আজকে প্রমাণ দিয়ে দিল। তিশা কিন্তু বলে দিল বাপ্পি মসজিদে নামাজ পড়ে না। তার মানে আপনাদের কাছে এতদিন বাপ্পি মসজিদে নামাজ পড়ার গল্প বলেছিল, তার মা মরার পরে আমরা মসজিদে নামাজ পড়তে যাই, আমি আমার ছেলে মসজিদে নামাজে যাই, সবসময় দোয়া করবেন যেন আল্লাহ ধরে রাখে। মনে আছে সেই কথাগুলো? বাপ্পি কীভাবে করে নাটক করে বলছিল যে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই জিনিসটাকে ধরে রাখতে পারি, মসজিদে নামাজ পড়তে যেতে পারি, আমি আর আমার ছেলে এভাবেই থাকি, দোয়া করবেন। এগুলো সব কিছু নাটক ছিল, সব কিছু নাটক ছিল, সব কিছু নাটক ছিল। তিশা গতকালকে ফাঁস করেছে। তিশা গতকালকে জানিয়ে দিয়েছে বাপ্পি তো মসজিদে নামাজই পড়ে না, বাপ্পি নামাজ পড়ে ঘরের মধ্যে। আসলে ঘরেও নামাজ পড়ে না। তিশা মেনলি আপনাদের কেটে বোঝাতে চেয়েছিল বাপ্পি মসজিদে জানে। এগুলো যা কিছু আপনাদেরকে বলেছে সব কিছু মিথ্যা গল্প, মিথ্যা নাটক ছিল। তার মানে দেখুন তিশাই কিন্তু এখন এগুলো ফাঁস করে দিয়েছে। তার মানে বাপ্পির কথাটা চিন্তা করুন, বাপ্পি আপনাদেরকে কতটা ধোঁকাবাজি করেছে। আমি যা যা বলতাম যে ভাই বাপ্পি সব নাটক করছে, মিথ্যা বলছে, এখন কি প্রমাণ পেয়েছেন? এখন কি তাহলে প্রমাণ পেয়েছেন যে বাপ্পি এগুলো সব কিছু নাটক করেছিল? আর যারা যারা আমার কথার অবিশ্বাস করেছিলেন, ঠিক যেমনটা এই যে 2 দিন আগে বাপ্পি পদ্মা চড়ে গিয়েছিল এটা নিয়ে, আজকে পেয়েছেন তো উত্তরটা। তারাগোদের গল্প কখনো মিথ্যা বলে না। আমি যখন যা বলি দর্শক বুঝে শুনেই ভিডিও দিই। আমার ভিডিওর মধ্যে কখনো কোনো সময় মিথ্যা পাবেন না। সেটা কিন্তু আরও একবার, আর কতবার প্রমাণ দিব দর্শক, প্রতিনিয়তই তো প্রমাণ দিয়ে যাচ্ছি। আরও একবার প্রমাণিত হলো তারকতার গল্প যা বলে সত্য কথা বলে। সেটা কিন্তু এবার তিশায় প্রমাণ করে দিল। আমি একটা কথাই বলেছিলাম প্রেডিকশান নিয়ে, বাপ্পির নামাজ পড়া নিয়ে, সেটার প্রেডিকশানও তিশা আমার এখন সত্য করে দিল। যে আমি যা বলেছিলাম সেটাই সত্য ছিল, সেটাই কনফার্ম ছিল, সেটাই ট্রু ছিল, আমি যা বলেছিলাম। সো সেই প্রমাণটা আপনারা সর্বশেষ দেখে নিলেন বাপ্পি আপনাদেরকে কতটা চোখের মধ্যে ধুলা দিয়ে রেখেছে, নাটকবাজ পুরুষ। আমি বলেছি না বাপ্পির আসলে তার মা মরা দিয়ে কিছুই যায় আসেনি। বাপ্পি আরও খুশি হয়েছে তার মা মারা গিয়েছে, তার কোনো দুঃখ, তার কোনো কষ্ট কিচ্ছু নেই। বাপ্পি আপনাদের সাথে খালি নাটক করে বেড়াচ্ছে, দেখাচ্ছে আমার অনেক কষ্ট, আসলে কোনো কষ্টই না। বাপ্পি ফুর্তিতে আছে, দেখেন এখন ছেলে মুরগি হয়ে ঘুরছে, কারণ তার মনে ফুর্তি ভরা। যাই হোক দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। তিশাকে অসংখ্য থ্যাঙ্কস এতগুলো ইনফরমেশন সুন্দর মতো ফাঁস করে দেওয়ার জন্য, বাপ্পির আসল রূপটা সবার সামনে নিয়ে আসার জন্য। আর আমি মনে করি এরপর বাপ্পি আর লজ্জা থাকলে যে ইউটিউবে মুখ নিয়ে আসবে না, নির্লজ্জ বেহা একটা লম্পট পুরুষ। এই ছিল দর্শক আমার আজকের ভিডিও। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।